আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। মজার মজার ইংরেজি শিখি আজকের এই আয়োজনটিতে তোমাদের সকলকে অভিনন্দন। আমরা দেখতে দেখতে লেকচার 7-এ চলে আসছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে অবজেক্ট বা কর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে এই ক্লাসটা নেওয়ার আগে একটু বলে রাখছি আমি যে গত লেকচার 6-এ আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটু মিস্টেক ছিল। সেটা হচ্ছে যে ভার্বকে কি বা কাকে দ্বারা আমি বলেছিলাম যে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আসলে সেখানে সেই বিষয়টা আসলে একেবারেই ভুল। সেখানে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে মূলত একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে মূলত সাবজেক্ট। তা আমি ওদিকে আর যাচ্ছি না। আমরা আজকে যে লেকচারটা আমাদের রয়েছে, লেকচার 7-এ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে অবজেক্ট। সেই বিষয়টা নিয়ে এখন আমি আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তা আমরা কথা না বলে চলে আসছি মূল আলোচনায়। যে এখানে যে বিষয়টা আমি লিখেছি সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে যে কর্ম। একটা বিষয় মনে রাখবা যে কোনো কিছু জানতে গেলে অবশ্যই তার সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞাটা এখন কি রকম হতে পারে, যে একটি সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা একটি সেন্টেন্সের ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, সেক্ষেত্রে যে উত্তরটা আমরা পাবো সেটা হবে মূলত অবজেক্ট। আর এইখানে আমি যে বিষয়টা লিখেছি যে একটা স্ট্রাকচার, আমরা সবাই জানি যে স্ট্রাকচারটা আছে এটা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাই আসলে সবাই মনে করে যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটাই। কিন্তু আসলে এই সেন্টেন্সে মানে সেন্টেন্সের স্ট্রাকচার এটা হতে পারে না। কারণটা হচ্ছে কি, একটি আদর্শ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম যে শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এই এক্সটেনশন বিষয়টা হচ্ছে যে এখানে অবজেক্ট বললে একটা নির্দিষ্ট বিষয়কে বোঝাচ্ছে, কিন্তু যদি আমরা এক্সটেনশন বলি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এখানে অবজেক্ট বাদে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট এবং অন্যান্য বিষয়গুলো আসলে বুঝতে পারে। আমরা এই অ্যাডভার্ব এবং কমপ্লিমেন্ট আমরা পরবর্তী লেকচারে যখন এই বিষয়গুলো আসবে সেই সময় আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল এখানে দিচ্ছি যে এখানে ফর এক্সাম্পল যে হি ইটস রাইস ফাস্টলি, যে সে ভাত খায় খুব দ্রুত। ভেরি ফাস্টলি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে যে সে ভাত খায় খুব দ্রুত। এইখানে যে আমরা বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে আমরা যদি এই সেন্টেন্সটাতে অবজেক্ট খুঁজতে চাই তাহলে অবশ্যই ভার্বকে কি বা কাকে দ্বারা জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমরা যদি এখানে ইটস কে বলি যে কি খায় বা কি খায় বা কাকে খায়, কাকে খায় এখানে হবে না। এখানে বিষয়টা হবে যে কি খাচ্ছে বা কি খায়, এটা হচ্ছে তাহলে কি হবে যে ভাত খায়। ভাত খায়, তারপরে যদি আমরা এই স্ট্রাকচারটা যদি আমরা এখানে নেই যে শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট হয়, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা আসলে এটা হবে না, বা এই যে গঠনটা রয়েছে সেটা আমাদের আসলে এটা হয় না। আর সে কারণে আমরা যেটা বলতে পারি যে একটা আদর্শ সেন্টেন্সের স্ট্রাকচার হওয়া উচিত বা হয় এরকমটা যে শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, সেগুলা অ্যাডভার্ব এবং কমপ্লিমেন্ট হতে পারে। আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে অবজেক্টের প্রকারভেদটা আমরা এখন দেখবো। আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে অবজেক্টের প্রকারভেদ। সেটা আমরা যদি এখানে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে যে অবজেক্ট দুই প্রকার হয়। অবজেক্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে যে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানে ইনডিরেক্ট যে অবজেক্টটা সেটা হচ্ছে যে ব্যক্তিবাচক হবে, আর যেটা ডিরেক্ট অবজেক্ট সেটা হবে বস্তুবাচক। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাই। সেটা হচ্ছে যে এখানে লিখছি যে আমি যে দি গেভ মি এ ফলোয়ার ভেস, যে তারা আমাকে একটি ফলোয়ার ফুলদানি দিয়েছিল, যে তারা আমাকে একটি ফুলদানি দিয়েছিল। এটা হচ্ছে একটা সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সের মধ্য থেকে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট বের করার চেষ্টা করতেছি। এখানে দেখেন যে এখানে যে বিষয় রয়েছে যে দে গেভ মি, এই যে মি, এইখানে যে মিটা রয়েছে সেটা হচ্ছে যে আইও। আইও মানে হচ্ছে যে ইনডিরেক্ট অবজেক্ট। আমি এখানে যে এটা রয়েছে ফুলটা ফুল মিনিংটা যেটা এটা রয়েছে তার আমি শর্ট ফর্ম এটা দিলাম এখানে যে আইও। এটা হচ্ছে যে ব্যক্তিবাচক। আর এখানে যদি আমরা একটা বিষয় দেখি যে এখানে বস্তুবাচকটা কি, বস্তুবাচকটা হচ্ছে এইটা যে এ ফলোয়ার ভ্যাস, এটা হচ্ছে যে একটি ফুলদানি। তাহলে হচ্ছে যে এ ফলোয়ার
ভ্যাস, এইটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যা আমি এখানে শর্ট ফর্ম ইউজ করছি যে ডিও, মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেটা হচ্ছে বস্তুবাচক। এই বিষয়গুলো আসলে তোমরা ক্লিয়ার ইতিমধ্যে হয়ে গেছে যে এটা আমি যেটা বললাম যে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক, যেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। আমি আশা করি তোমরা এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন যে বিষয়টি আসলে আমাদের খুবই জানা জরুরি সেটা হচ্ছে যে এরকমটা এখানে রয়েছে যে অবজেক্ট সম্পর্কে দুটি বিষয় আমাদের জানতে হবে। সেগুলো আবার কি? সেগুলো হচ্ছে যে এখানে যে দুটি অবজেক্ট একসাথে বসলে কিরকম আসলে ধারাবাহিকতা বজায় রাখবে, সেক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা যে প্রথমে আইও হবে, আইও মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিও হবে, ডিও হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হবে। এই সিস্টেমটা হবে দুটি অবজেক্ট একসঙ্গে থাকলে হবে। এইটা কিন্তু মানে যেটা ধারাবাহিকতা সেটা কিন্তু এইটা বোঝাবে, এটা যে প্রথমে আইও তারপর ডিও। আইও হচ্ছে যে ইনডাইরেক্ট অবজেক্ট এবং প্লাস ডিরেক্ট অবজেক্ট, এইভাবে ধারাবাহিকতা বজায় রাখবে। যেরকম এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখছি যে এখানে দে গেভ দে গেভ মি এ ফলোয়ার ভ্যাস, যে এখানে হচ্ছে গেভ হচ্ছে এখানে যে দে গেভ মি আইও, আইওটা কোনটা হচ্ছে? আইও হচ্ছে এখানে মিটা হচ্ছে এখানে যে ব্যক্তিবাচক হলে সেটা হয় যে ইনডিরেক্ট অবজেক্ট হয়, ব্যক্তিবাচক হলে ইনডিরেক্ট অবজেক্ট হয়, সেটা হচ্ছে এটা। আর তারপরে এটা যেটা রয়েছে যে এ ফলোয়ার ভ্যাস হচ্ছে একটি ফুলদানি, সেটা হচ্ছে যে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে যে বিষয়বস্তু যেটা আসলে বোঝাবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটি অবজেক্ট যদি একসাথে বসে তাহলে আমাদের যে ধারাবাহিকতা বজায় রাখবে সেটা হচ্ছে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, এইভাবে চলবে। তারপরে আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে যে শুরুতে যদি ডিরেক্ট অবজেক্ট থাকে প্লাস প্রিপজিশন টু অথবা ফর থাকে আর প্লাস থাকবে ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, এটা সেক্ষেত্রে আমরা যে একটা এক্সাম্পল নেই সেটা হচ্ছে এটা যে they gave a follower vase to me, they gave হচ্ছে a follower vase to me। এইখানে হচ্ছে যে এটা হচ্ছে কি? এইটা হচ্ছে a follower vase টা হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে যে বিষয় বা বস্তু। তারপরে কিন্তু প্রিপজিশন আমি বলছিলাম এখানে যে ডিরেক্ট অবজেক্ট প্লাস প্রিপজিশন টু অথবা ফর হতে পারে, এখানে টু বসে গেছে, তারপরে কি হবে? তারপরে হবে আইও, সেটা মানে হচ্ছে যে ইনডিরেক্ট অবজেক্ট হবে। সেক্ষেত্রে আইও হচ্ছে এখানে মি হচ্ছে, আইও হচ্ছে এখানে মি। আমি আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে একসঙ্গে যদি দুটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে এই ধারাবাহিকতা বজায় রাখবে সেটা কি? শুরুতে আইও বলতে কি ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট হবে, আর যদি ডিরেক্ট অবজেক্ট প্লাস প্রিপজিশন টু অথবা ফর হয় সেক্ষেত্রে তারপরে কি বসবে? যে ইনডিরেক্ট অবজেক্ট বসবে। এখানে বিষয়টা ক্লিয়ার যে একেবারে যে ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে কি? বিষয় বস্তুবাচক, আর হচ্ছে যেটা হচ্ছে ইনডিরেক্ট হচ্ছে ইনডিরেক্টটা হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিবাচক, আর যেটা ডিরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে বিষয় বা বস্তুবাচক। আমি আশা করি এই অবজেক্ট সম্পর্কে এই দুটি যে পয়েন্ট রয়েছে তোমরা আসলে বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়ে দেখবো সেটা হচ্ছে যে অবজেক্ট সম্পর্কে কিছু অজানা তথ্য। আমরা এখন যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে যে অবজেক্ট সম্পর্কে কিছু অজানা তথ্য। তা আমরা এখানে দেখতেছি যে অবজেক্ট সম্পর্কে অজানা তথ্যের মধ্যে প্রথমে রয়েছে যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। আর এইখানে একটু বিষয় বলে রাখি যে এই ট্রানজিটিভ ভার্বটা যে হবে সেটা হবে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যেটা সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কিন্তু হবে। এই ট্রানজিটিভ ভার্বটার অপর নাম হবে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যেটাই বল না কেন সেটা হবে। কিন্তু এখানে বিষয়টা মনে রাখতে হবে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। তারপরে দুই নম্বর যে বিষয় রয়েছে অজানা তথ্যের মধ্যে সেটা হচ্ছে যে অবজেক্টের অবস্থানে যা বসবে তা অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ অথবা জিরান বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। মানে এই বিষয়টা বুঝাচ্ছে এখানে যে অবজেক্টের অবস্থানে যাই বসবে তা অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ, জিরান অথবা প্রোনাউন এর অবজেক্টিভ যে ফর্মটা রয়েছে সেটা এখানে বসবে। আশা করি তোমরা অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো, এবং এখানে দেখা যাচ্ছে যে অজানা তথ্যের মধ্যে এগুলো ছিল। আজ আমাদের লেকচারটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামী লেকচারে।